গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। প্রথম পর্বের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে দেওয়া রইল। আর প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। এখন কিছুটা রিক্যাপ। একজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে মেসের বাথরুমের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই গল্পে 7 জন প্রাইম সাসপেক্ট। 2 জন তার নিজের বন্ধু, 3 জন বান্ধবী, বাড়ির মালিক এবং মালকিন। মৃত ব্যক্তিটি তারই এক বন্ধুর প্রিয়তমাকে প্রেম নিবেদন করে এবং প্রেম নিবেদন প্রত্যাখ্যানের পরেও তাকে উত্ত্যক্ত করত। এই জন্য তারই এক বন্ধু অর্থাৎ দিবাকরের বিরুদ্ধেই সন্দেহটা সব থেকে বেশি দারোগা প্রিয়নাথের। কিন্তু এর মধ্যে সব থেকে সন্দেহজনক বাড়ির মালকিন। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক। বেরোনোর আগে দেখতে পেলাম মানিক দাঁড়িয়ে রয়েছে ব্যালকনিতে। আমাকে দেখে মানিক বলল, কিছু বুঝতে পারলেন দারোগাবাবু? না মানিক, এখনো তেমন কিছু করা যায়নি। তোমার ওই সহপাঠী মেয়েটির শরীর এখন কেমন আছে? এর থেকে ভালো আছে, তবে খুব একটা ভালো না। কেন বলুন তো দারোগাবাবু? ওর শরীর একটু সুস্থ হলে আমায় একবার খবর দিও। কয়েকটা ব্যাপার জানতে পারবো হয়তো। এই যে তোমাদের 6 জনের যে দলটা রয়েছে, মানে তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তাদের মধ্যে ওই অমরাবতীর সাথে দিবাকরের একটা ভালো সম্পর্ক রয়েছে। তেমনকি ওই যে মেয়েটি অসুস্থ রয়েছে তার অন্য কারোর সাথে। মানে আমি বলতে চাইছি, এমন কোনো ব্যাপার যদি কেউ থাকে তাহলে সেটা বলতে পারো। আমি ওসব ব্যাপারে খুব বেশি একটা জানি না। আমি নিজের মতোই থাকি, এসব ব্যাপারে মাথা ঘামাইও না। তার সঙ্গে গোবিন্দর নাকি একটা পুরোটাই শোনা কথা। শুনেছি ও এখন থাকবেও না, আর বাড়ি ফিরে যাবে। হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার কারণ? মানিক এ বিষয়ে কিছুই বলতে পারল না। ঠোঁট উল্টিয়ে মাথা নাড়িয়ে অসম্মতি জানালো। আর অপেক্ষা না করে বেরিয়ে এলাম। পরদিন সকালে আমরা বসে রয়েছি আবার সেই রামমোহনবাবুর ঘরে। তবে এখন আমাদের ঘরে রয়েছে অনেকেই। রামমোহনবাবু, বিনয়বাবু, জয়ন্ত, দিবাকর, মানিক, অমরাবতী এবং মাধবী অর্থাৎ অসুস্থ মেয়েটি। তাছাড়া রয়েছে কমলী, জগদীশবাবু আরও অনেকে। আসলে আজ সকালেই সবাইকে এই ঘরে ডাকা হয়েছে। তবে আরও একজনের জন্য আমরা অপেক্ষা করে চলেছি। সে এলেই কথা শুরু হবে। একটু পরেই দরজায় এসে দাঁড়ালেন নিশিকান্তবাবু। রামমোহনবাবু কিছু একটা বলতে চাচ্ছিলেন। তার আগে আমি বললাম, তা নিশিকান্ত বাবু, আপনি একা যাবেন না আপনার সাথে আর কেউ থাকবে? কথাটা শুনে নিশিকান্ত বাবুর ঘরের মধ্যে রাখা চেয়ারে বসে আমার দিকে একটা কড়া দৃষ্টিতে তাকালেন। তবে আমি তার দৃষ্টিতে কর্ণপাত না করে সামনের দিকে তাকিয়ে বললাম, আমি জানি আপনারা সবাই ব্যস্ত মানুষ, তবু আপনাদের এখানে ডেকে আনা হয়েছে একটা বিশেষ প্রয়োজনে। আপনারা জানেন আপনাদের এই নিজ বাড়িতে একজন মারা গিয়েছে, তার নাম গোবিন্দ। তার খুনের ব্যাপারে তদন্ত আমি হাতে নিয়েছি। জগদীশ বলল, হ্যাঁ প্রিয়নাথ বাবু, আমার যা সাহায্য করার আপনাকে তো তা করেইছি। আপনি কি খুনিকে খুঁজে বার করতে পেরেছেন? অনেকটা বলতে পারেন খুঁজে বার করতে পেরেছি, তবে তার অপরাধের সঠিক কোনো তথ্য এখনো খুঁজে বার করতে পারিনি। আর যেটা পারিনি সেটাই হলো সঠিক মোটিভ। বিনয় বলল, তাহলে আপনি কি বলতে চাইছেন প্রিয়নাথবাবু? মানে সেটা যদি বলেন তাহলে খুবই ভালো হয়। মানে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আসলে খুনি কে সেটাই জানার জন্য। আসল খুনি আমাদের মধ্যে এই ঘরেই উপস্থিত আছে বিনয়বাবু, আর খুনের অস্ত্র রয়েছে এই মেজবাড়িতেই। কাল রাত্রে যদি আমি এখানে না থাকতাম তাহলে গোটা ব্যাপারটা কিছুই জানতে পারতাম না। কাল রাত্রে আমি এখানে থাকার জন্য অনেক কিছুই জানতে পেরেছি। এখন যদি খুনি নিজেই স্বীকার করে তাহলে সেই 3 জন মেয়ে অর্থাৎ অমরাবতী ও মাধবীর সাথে যে মেয়েটি অসুস্থ ছিল তার নাম কাজল ফেলফেলে চোখে আমার দিকে তাকালো। আমি তার দিকে তাকিয়ে হাসি মুখে বললাম, তুমি শুধু শুধু ভয়ে এখান থেকে চলে যেতে চাইছিলে কেন? তুমি চলে গেলে তো আর সমস্ত ব্যাপারটা মিটে যেত না। তুমি ছিলে একমাত্র সাক্ষী, তাই তোমাকে কিন্তু আমরা ছেড়ে দিতাম। নেহাত তোমার সাথে মাধবী আর অমরাবতী ছিল, তাই এই যাত্রায় বেঁচে গেছো। মেয়েটি কোনো কথা না বলে মাথা নিচু করল। ঘরের মধ্যে থাকা সবাই যেন কিরকম অবাক হয়ে গিয়েছিল। আমি বললাম, প্রথম থেকেই শুরু করি তাহলে। প্রথম থেকে শুরু না করলে সকলের বুঝতে সামান্য অসুবিধা হবে।
আশা করি কমলি তোমার বুঝতে খুব একটা অসুবিধে হচ্ছে না। কমলি ঘরের একপাশে দাঁড়িয়েছিল, তার দুই চোখ যেন আগুনের মতো জ্বলছিল। তার মাথার ঘোমটাটা এখন অদৃশ্য হয়ে গেছে, তাই ওর দৃষ্টি বর্ণনা করার মতো নয়। পুলিশি পাহারা আগেই ছিল। দুজন কনস্টেবল এসে দাঁড়ালো দরজার পাশে। নিশিকান্তবাবুর মাথাটা কেমন যেন নিচু হয়ে এলো। তিনি একটু ঝিমিয়ে গেলেন বলেই মনে হলো। এই সমস্যাটার আসল কারণ শুরু হয় অনেকদিন আগেই, যখন কমলি এই বাড়িতে এসেছিল। আসলে রামমোহন বাবু কমলিকে এই বাড়িতে এনেছিলেন বিশেষ একটা কারণে। কমলির গ্রামে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল বেশ বয়স্ক একটি লোকের সাথে। কমলি সেই বিয়েতে রাজি ছিল না। তার অবশ্য অন্য একটা কারণ ছিল। ওই গ্রামের একজনের সাথে কমলির একটা সম্পর্ক তৈরি হয়েছিল। অথচ কমলির পরিবার একটা উঁচু জাতের, আর যে ছেলেটির সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে তার জাত নিচু। তবে শহরে এই জাতপাতের ব্যাপারটা এখনো অনেকেই বিভেদ করেন, তাই কমলির পরিবার রাজি হয় না। রামমোহনবাবু বিশেষ কোনো কাজে ঠিক সেই সময় গ্রামে উপস্থিত ছিলেন। কমলি বাধ্য হয়েই তার কাছেই আসে তাকে শহরে নিয়ে যাওয়ার জন্য। এবার শহরে একজন বিপত্তিক মানুষ ও একটি বিয়ের বয়স সামান্য পেরিয়ে যাওয়া মেয়েকে এভাবে তো আর রেখে দিতে পারেন না। তাই রামমোহনবাবু জানান কমলি তার বিয়ে করা নতুন স্ত্রী। তবে কমলির ঘর আলাদা এবং রামমোহনবাবুর ঘর আলাদা। কমলি এখানে এসে সবকিছু ভুলে গিয়েছিল, নিজের মতো করেই মেসটা চালনা শুরু করেছিল। রান্নার কাজ, ভাড়াটিয়ার সকলের দেখাশোনা সমস্ত কিছুই সে করতে শুরু করল। তবে যাই হোক না কেন, সে মেয়ে মানুষ, তাছাড়া তার ভরা যৌবন। বিয়ের বয়স হয়ে গিয়েছে। পৃথিবীর যে আদিম রিপু নারী পুরুষকে মাঝে মাঝেই উত্তক্ত করে ফেলে নিজের অজান্তেই, সেই রূপ কমলির মধ্যেও রয়েছে। কমলি এই ভাড়াটিয়াদের মধ্যে এমন একজনকে খুঁজতে থাকে যার সাথে সে আবার একটা প্রেমের সম্পর্ক তৈরি করতে পারবে। অথচ ভাড়াটিয়াদের মধ্যে অনেকেই বিবাহিত, তাছাড়া তাদের সবাই নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। কমলির চরিত্র কিন্তু খারাপ নয়, সে নেহাত বাধ্য হয়েই ব্যাপারটা করতে চাইল। আশা করছি আপনারা সকলেই বুঝতে পারছেন যে কেন। অপেক্ষা করতে হয় অনেক দিন, আর সেই সময় একটা সুবর্ণ সুযোগ জুটে যায়। সেই সুযোগ হল নিশিকান্তবাবু। নিশিকান্তবাবু অর্থবান মানুষ, তাছাড়া তিনি তার নিজের ঘরে বেশিরভাগ সময় থাকেন। তিনি থাকেন সুরা আর নিজের মতো গান বাজনা নিয়ে। কমলি হয়তো সময় সুযোগ বুঝে তার কাছে চলে যেত। নিশিকান্তবাবু বোধ হয় একজন গুণমুগ্ধ শ্রোতা কিংবা তার একজন কাছের বন্ধুর মতো মানুষ পাওয়ার সুখে ভেসে গিয়েছিলেন। আসলে নিশিকান্তবাবু গান বাজনা করলেও, সুরাপান করলেও তার সাথে যতটা আমার কথা হয়েছে কিংবা তার ব্যাপারে খোঁজ নিয়েছি, তাতে অন্য কোনো স্বভাবগত চরিত্রের ত্রুটি তার বিশেষ নেই। তিনি একা থাকতেই ভালোবাসেন। আর সেই সুযোগেই নিশিকান্ত আর কমলির মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। কমলি জানত নিশিকান্তবাবুর কাছ থেকে এই কথা কখনো বাইরে যাবে না, তাই আর কেউ জানতে পারবে না। তাই সবার কাছে তার একটা ইমেজ বাড়ির কর্তৃক বজায় থাকবে। আর নিশিকান্ত বাবুর জন্য তার যে প্রয়োজনীয়তা কিংবা চাহিদা, সেটাও পূরণ হবে। সমস্তটা ভালোভাবেই চলছিল। নিশিকান্ত বাবু মেজবাড়ি ছেড়ে কোথাও যেতে চাইছিলেন না। আমার মনে হয় রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে সেই সময় মাঝে মাঝে কমলি নিজের ঘর ছেড়ে নিশিকান্ত বাবুর ঘরে গিয়ে ঢুকতেন। দেখুন দারোগাবাবু, আপনার কাছে ক্ষমতা আছে বলে আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন না। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আমি কোনো সাধারণ পাস্তা মানুষের মতো নই। আমি কিন্তু আপনার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি। সে আপনি করতেই পারেন, আর এমন অবস্থা আমি এর আগেও দেখেছি। তাতে ভালো লাগলে অনেকেই এমন বানানো মামলা করার চেষ্টা করে। তবে আমার কাছে কিন্তু প্রমাণ রয়েছে। আপনি ভুলে গিয়েছেন আপনার পাশের ঘরে রয়েছেন আর এক ভদ্রলোক। তিনি মাঝে মাঝে ঘরের দেওয়ালে সামান্য ছিদ্রে কান রেখে আপনাদের বাড়ির কথাবার্তা সবই শুনতে পেত। তবে সে নিজেও কিন্তু এসব কাউকে কিছু বলেনি। শুধু শুধু অন্যের ব্যাপারে নাক গুলিয়ে কোনো লাভ নেই এইটা ভেবে। কিন্তু গোবিন্দ যেদিন মারা যায় তার আগের দিন রাত্রে আপনাদের কথা এসে সামান্য কিছুটা শুনতে পেয়েছিল, বাকিটুকু আর শোনার সুযোগ পায়নি। এই সমস্ত কিছুর মধ্যেই একটা ব্যাপার আপনারা সবাই ভুলে গিয়েছিলেন। সেটা হলো গোবিন্দ যেদিন মারা যায় সেদিন জগদীশবাবুর চিৎকারে সবাই বাইরে বেরিয়ে এসেছিল, অথচ দোতলায় নরহরিবাবু কিন্তু বাইরে বেরিয়ে আসেননি। তিনি বেরিয়েছিলেন অনেক পরে। গোটা ব্যাপারে তিনি সামান্য ভীত হয়েছিলেন এবং ফর্জি নিয়ে পুলিশের সাথে কথা বলে অসুস্থতা দেখিয়ে তিনি বাড়িতে ফিরে যান। আমি একজন পুলিশের লোক তার বাড়িতে পাঠিয়ে দিয়ে তার কাছ থেকে কিছু ব্যাপার এর মধ্যেই জানতে পেরেছি।
আর তার থেকে বড় প্রমাণ, আমি নিজের কানে আপনাদের কথাবার্তা কালকে রাত্রে ওই ঘর থেকে শুনেছি। আমি ইচ্ছে করেই কাল পুলিশের পাহারার সমস্ত কিছু তুলে দিয়েছিলাম এবং ওই পাশের ঘরে দরজা বন্ধ করেই ভেতরেই ছিলাম। রামমোহনবাবুকে বলাই ছিল তিনি দরজাটা যেন বাইরে থেকে বন্ধ করে দেন, যাতে কেউ বুঝতে না পারে যে ওই ঘরের ভেতরে আমি রয়েছি, এবং ভোরের সামান্য আগেই যেন কাজের লোক এসে দরজাটা খুলে দেয়। আপনারা যে ব্যাপারটা ধরতে পারেননি তা কাল রাতেই সবাই ঘুমিয়ে পড়লে আমি আপনার ঘরে যাই এবং সেখানে আপনাদের মধ্যে সমস্যা কোথায় আমি শুনতে পেয়েছি। আর আমি এটাও জানি গোবিন্দকে খুন করার অস্ত্রগুলো কোথায় রয়েছে। ইতিমধ্যে আমি পুলিশ পাঠিয়ে দিয়েছি। আর এতক্ষণ ধরে যে জয়ন্ত ছিল এখন সে এখানে নেই, সে কিন্তু কাজটা করতে চলে গেছে। আশা করছি ওই অস্ত্রগুলোতে কমলের হাতের ছাপ পাওয়া যাবে। সেটা না পেলেও অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছে তার ঘরে। এরপরে কি আপনি কিছু বলবেন নিশিকান্তবাবু? নিশিকান্তবাবু আর কিছু না বলে চুপ করে রইলেন। এতক্ষণ পরে দিবাকর বলে উঠল, কিন্তু দারোগাবাবু, এই গোবিন্দকে খুন করার পেছনে আসল উদ্দেশ্যটা কি? গোবিন্দ কোনোভাবে রাত্রেবেলা নিশিকান্তবাবু এবং কমলির এই অভিসার বুঝতে পেরেছিল। সে বোধহয় কিছু দেখতে পেয়েছিল, আর সেই ব্যাপারটা এসে সে ভুল করে কমলিকে বলে বসে। হয়তো তাকে ভয় দেখিয়েছিল যদি গোবিন্দের কথা মতো সে রাজি না হয় তাহলে সমস্ত ব্যাপারটা সে সবাইকে বলে দেবে। তাতে কমলির চরিত্র নষ্ট হবার সম্ভাবনা রয়েছে। কমলি সেই কাজটা করতে চায় না। আমার মনে হয় সে তাই গোবিন্দকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। সেদিন রাত্রে তাকে ওই বাথরুমের গলির কাছে ডাকে। তারপর গোবিন্দ এসে পড়লে অন্ধকারের সুযোগ নিয়ে তার মাথায় এবং গলায় আঘাত করে। তারপর সেখান থেকে তাড়াতাড়ি চলে যায়। আমার মনে হয় দিবাকর, তুমি যে অন্ধকারে ছায়ার মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে সেটা আসলে কমলির। আর আমার মনে হয় এই ব্যাপারটা কোনোভাবেই ওই 3 জন মেয়ের মধ্যে একজন জানত, আর সেটা বুঝতে পারার পরেই সে অসুস্থ হয়ে পড়ে। সেদিন রাতে হয়তো তাকেও খুন করা হতো, তবে বাকি 2 জন থাকার জন্য সে বেঁচে যায়। কমলি তাকে চোখে চোখে রেখেছিল। এবার সবটা স্বীকার করতে মনে হয় কোনো আপত্তি নেই, তাই না? কমলি কোনো কথা বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। একটু পরে জয়ন্ত এসে জানালো, আপনি ঠিক যেখানে বলেছিলেন দারোগাবাবু, সেখান থেকে একটা ছুরি আর একটা লোহার ভারী ডান্ডা পাওয়া গেছে। রান্নাঘরের কাছে উনুনের পেছনের দিকে এটা লুকিয়ে রাখা ছিল। আশা করি এগুলো পরীক্ষা করলে কিছু একটা জানা যাবে। তুমি বেরিয়ে পড়ো জয়ন্ত, মহিলা পুলিশ নিয়ে চলে এসো। কমলিকে গ্রেপ্তার করতে হবে। আমার মনে হয় নিশিকান্তবাবুর এই খুনের মধ্যে কোনো হাত নেই, তবুও খুনির সাথে যখন তার হাত রয়েছে তখন নিশিকান্তবাবুকেও গ্রেপ্তার করতে হবে। তারপর আদালত যা বুঝবে। নিশিকান্তবাবু আর কিন্তু একটাও কথা বললেন না। তিনি আর যাই হোক না কেন বিচক্ষণ মানুষ। তিনি জানেন গোটা ব্যাপারে কমলির সাথে তিনি যখন জড়িয়ে আছেন তাহলে আদালত পর্যন্ত তাকে যেতেই হবে। তারপর বাকিটা তার অর্থ যদি তাকে বাঁচিয়ে আনতে পারে। সমস্ত ব্যাপারটা একরকম ভালোভাবে সমাধান করে দিয়ে ছেলের দল এবং মেয়ের দলকে ভালো করে বুঝিয়ে দিয়ে এলাম যে বাড়িতে এখন ফিরে না যেতে, তাতে তাদের পড়াশোনার ব্যাঘাত ঘটবে। আর গোবিন্দর সাথে যেটা হয়েছে সেটা একটা অনিচ্ছাকৃত ভুল, কমলি নিজেকে বাঁচানোর একটা ঘৃণ্য প্রচেষ্টা। সে যাই হোক, এমন ভুল তারা যেন আর কখনোই না করে। রামমোহনবাবুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম বিনয় হালদারের বাড়িতে। সেদিনই আমায় শহর ছেড়ে চলে আসতে হবে। বিনয় হালদার বলল, ঠিক কখন আপনার মনে হয়েছিল দারোগাবাবু যে এই সব কিছুর পেছনে কমলই রয়েছে? ঠিক বলতে পারবো না, তবে যেদিন আমরা নিশিকান্তবাবুর ঘরে কথা বলছিলাম সেদিন কমলি যখন দরজায় এসে চা দিয়ে গিয়েছিল নিশিকান্তবাবুকে, ঠিক তখনই কিছু যেন একটা আন্দাজ করতে পেরেছিলাম। তারপর তো বাকিটা অল্প অল্প করে মেলাতেই এগিয়ে যেতে হলো। আমি তো ভাবতেই পারছি না যে ওরকম হাসি খুশি সুন্দর চেহারার একটি মেয়ে মানুষ এমন একটা কাজ করতে পারে। ওখানেই সমস্যা বিনয়বাবু। আমরা বাইরে থেকে দেখে ভিতরটা যাচাই করতে চাই, কিন্তু মানুষ আসলে সর্বদা 2টো চরিত্র বহন করতে পারে। তার একটা ভেতরের চরিত্র আর একটা বাইরের চরিত্র। আর এই লুকিয়ে রাখার ব্যাপারে যে যত বেশি সক্ষম সে ততই বেশি ভয়ঙ্কর হতে পারে। বিনয়বাবু এগিয়ে এসে আমার সাথে করমর্দন করলেন। তারপর আমি বেরিয়ে পড়লাম। বেশ কয়েকদিন এখানে কাটানো হলো, এবার ফিরে যেতে হবে আবার নতুন কোনো কাজে বা নতুন কোনো কেসের তদন্তের জন্য। আর যে কাজের জন্য এসেছিলাম আসলেই কিন্তু সেটা ভালোভাবে হলো না, সেটার জন্য হয়তো আবারও একদিন এখানেই আসতে হবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব।
এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।